নমস্কার, গ্লোরিফাইং বেঙ্গল চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আরও একটি ইরান ও ইসরায়েলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে প্রতিবেদন। ইরানের সঙ্গে ইসরায়েল ও আমেরিকা তথা মিত্রশক্তিগুলির যে যুদ্ধ চলছে তা আজ 20তম দিনে পড়েছে। উপসাগরীয় অঞ্চলে এই যে যুদ্ধ, তার ভয়াবহতা কমার বা অবসানের কোনো লক্ষণই পরিলক্ষিত হচ্ছে না, উপরন্তু তার ভয়াবহতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। 18ই মার্চ ইসরায়েল ইরানের সাউথ পার্স গ্যাস ক্ষেত্রে একটি হামলা চালায়। এই সাউথ পার্স গ্যাস ক্ষেত্রটি বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাস ভাণ্ডার, যা ইরান ও কাতারের মধ্যে বিভক্ত। ইসরায়েলি হামলার জবাবে পাল্টা জবাব হিসাবে ইরান যথারীতি তাও তার ড্রোন এবং মিসাইল অ্যাটাক করছে মধ্যপ্রাচ্যের সমস্ত দেশগুলিতে। ইরান কাতারের এলএনজি হাব রাস লাফান শিল্পনগরীতে ক্ষেপণাস্ত্র হামলা করেছে, যার ফলে সেখানে মারাত্মক ক্ষয়ক্ষতি ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইরান এছাড়া সংযুক্ত আরব আমিরাতে, ইউএইতে এবং কুয়েত ও সৌদি আরবের অয়েল ইনফ্রাস্ট্রাকচার বা জ্বালানি অবকাঠামোতে এবং তৈল শোধনাগারগুলোতে লক্ষ্য করে দ্রোণ ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সৌদি আরবের ইয়ানবু শোধনাগার সেখানেও এবং কুয়েতে মিনা আবদুল্লাহ এই শোধনাগারগুলিতেও মিসাইল হামলা হয়েছে। ইরান ইসরায়েলের তেল আভিভ এবং রামাতগান এলাকায় ক্লাস্টার মিসাইলের বর্ষণ করেছে। এতে বেশ কিছু বেসামরিক নাগরিকের হতাহত হওয়ার খবর পাওয়া গেছে। এখন 18ই মার্চ ইসরায়েল ইরানে এই যে সাউথ পার্স গ্যাস ক্ষেত্রে হামলা করেছে এবং তার পাল্টা ইরানের এই হামলা, তা এই ইরান এবং ইসরায়েলের চলমান যুদ্ধের একটি ব্যাপক বড় মোড় হিসাবে গণ্য করা যেতে পারে। এর কারণ কি বা কেনই বা এই কথা আমি বলছি? আমি আমার চ্যানেলে বারবার বলি যে জিও পলিটিক্স মানে ভূ রাজনীতি, এবং জিও পলিটিক্যাল যে কোনো ইভেন্ট তা ভূ রাজনীতিক যে কোনো ঘটনাসমূহ বিশ্ব অর্থনীতিকে প্রভাবিত করে। সারাদিন ধরে সমস্ত চ্যানেলগুলি এবং সমস্ত সোশ্যাল মিডিয়া আজ উত্তপ্ত না বৃহত্তম গ্যাস ভাণ্ডারে আক্রমণ করেছে। কিন্তু এই বৃহত্তম গ্যাস ভাণ্ডারটির ভৌগোলিক অবস্থান কি এবং এর অর্থনৈতিক গুরুত্ব কি, এটাই যদি আমরা না জানি, এটা যদি সম্বন্ধে আমাদের যদি সম্যক ধারণা না থাকে, তাহলে এই আলোচনার মূল্য কি? তো আমরা এখন আগে একটু জেনে নিই যে এর ভৌগোলিক অবস্থানটা কি। এই বিশাল ক্ষেত্রটি ইরান ও কাতারের মধ্যে পারস্য উপসাগরের তলদেশে অর্থাৎ সমুদ্রের তলদেশে 3000 মিটার গভীরে অবস্থিত এবং এটির মোট আয়তন 9700 বর্গ কিলোমিটার। এই বৃহত্তম ক্ষেত্রটি সমুদ্রের তলদেশে অবস্থিত এবং তার যৌথ মালিকানা ইরান ও কাতারের। ইরানের অংশটিকে বলা হয় সাউথ পার্স, যা 3700 বর্গ কিলোমিটার, এবং কাতারের অংশটিকে বলা হয় নর্থ ডোম বা নর্থ ফিল্ড, যা 6000 বর্গ কিলোমিটার বিস্তৃত। এটি বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র হিসাবে স্বীকৃত। জ্বালানি বিশেষজ্ঞদের মতে, তাদের জ্বালানি বিশেষজ্ঞ বা বিশ্লেষকদের মতে এই আন্তর্জাতিক জ্বালানি সংস্থা আইইএ দ্বারা উদ্ধৃত গবেষণা অনুযায়ী এখানে প্রায় 1800 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস রয়েছে, যা বিশ্বের প্রমাণিত গ্যাসের 8% বা 8%। এখন এইখানেই যে উভয় দেশের জন্য এই ক্ষেত্রটা তাদের জ্বালানি ব্যবহারের মেরুদণ্ড হিসাবে বা ইরানের জীবনরেখা হিসাবে এটা পর্যবেসিত হয়ে এসছে। ইরানের মোট প্রাকৃতিক গ্যাস উৎপাদনের 2/3 অর্থাৎ 2/3 সাউথ পার্স থেকে, যা দেশটির বিদ্যুৎ উৎপাদন, হিটিং অর্থাৎ তাপ নিয়ন্ত্রণ
এবং পেট্রোকেমিক্যাল শিল্পের প্রধান উৎস। আর কাতারের অর্থনৈতিক যে ইঞ্জিন, এই উত্তর অংশ অর্থাৎ নর্থ ফিল্ড, এইটি তার অর্থনৈতিক ইঞ্জিন হিসাবে এটা পরিচিত। এখন কাতার বিশ্বের বৃহত্তম লিকুইফাইড অর্থাৎ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি রপ্তানিকারক দেশগুলির মধ্যে অন্যতম হিসাবে প্রতিষ্ঠিত, যা বিশ্বব্যাপী এলএনজি চাহিদার প্রায় 20% সরবরাহ করে কাতার। ইরানের আসালুহে আর কাতারের রাস লাফানের মতো প্রসেসিং হাবগুলি বিশ্বব্যাপী গ্যাস সরবরাহ শৃঙ্খলার প্রধান কেন্দ্র হিসাবে কাজ করে। কাতার বর্তমান বিশ্বের অন্যতম শীর্ষ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি রপ্তানিকারক এবং নর্থ ফিল্ডের উপর ভিত্তি করে কাতার 2026 এবং 2027 সালের মধ্যে তাদের এলএনজি উৎপাদন ক্ষমতা বার্ষিক 77 মিলিয়ন টন থেকে বাড়িয়ে 126 মিলিয়ন টনে উন্নত করার একটা লক্ষ্যমাত্রা ধার্য করেছিল। এই বিশাল উৎপাদন ক্ষমতা বিশ্ববাজারে গ্যাসের সরবরাহকে স্থিতিশীল রাখতে সাহায্য করত। এখন কাতারের এই জিডিপির 60% বেশি সরকারি রাজস্বে প্রায় 70% আসে এই গ্যাস ও তৈলক্ষেত্র দিয়ে। নর্থ ফিল্ড থেকে প্রাপ্ত এই বিশাল অর্থ কাতারের তাদের সার্বভৌম সম্পদ তহবিল কাতার ইনভেস্টমেন্ট অথরিটি অর্থাৎ কিউআইএ এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে বিনিয়োগ করে থাকে। বর্তমান বিশ্বের 40টি দেশে তাদের প্রায় $400 বিলিয়ন তারও বেশি বিনিয়োগ হয়ে রয়েছে, যা বিশ্ব অর্থনীতিতে কাতারের প্রভাব বহুগুণ বাড়িয়ে দিয়েছে। গ্যাস ছাড়াও এই ক্ষেত্রটিতে প্রচুর পরিমাণ কনডেনসেট এবং এলপিজি এবং ইথেন গ্যাস উৎপাদিত হয়। আমি এই যে আলোচনা করছি এগুলো কিন্তু সবই অর্থনৈতিক প্রভাব, অর্থাৎ অর্থনৈতিক কী ইমপ্লিকেশন রয়েছে এই ক্ষেত্রটির, সেগুলো আমি আলোচনা করছি। কি না, বিশ্বব্যাপী পেট্রোকেমিক্যাল শিল্পের কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয় কি না এই এলএনজি। এবং নর্থ ফিল্ড হলো বিশ্বের বৃহত্তম একক নন অ্যাসোসিয়েটেড গ্যাস ক্ষেত্র, যা কাতার উপকূলে অবস্থিত। এখান থেকে উৎপাদিত এলপিজি কনডেনসেট বিশেষ করে এশিয়ার জ্বালানির মানচিত্রের এক বৈপ্লবিক পরিবর্তন এনেছে। কাতারের যে নর্থ ফিল্ড, এটার তারা সম্প্রসারণের দিকে সম্প্রসারণ করছে, অর্থাৎ সম্প্রসারণ প্রকল্পের মাধ্যমে দেশটি তাদের লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস মানে এলপিজি এবং লিকুইফাইড ন্যাচারাল গ্যাস মানে হচ্ছে এলএনজি উৎপাদন ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে। তাদের এই যে নর্থ ফিল্ড এইটা যে সম্প্রসারণ প্রকল্প, এই সম্প্রসারণ প্রকল্পটি 3টি ভাগ আছে, তার মধ্যে 2টি ভাগ খুব উল্লেখযোগ্য। একটি হচ্ছে নর্থ ফিল্ড ইস্ট আর একটি নর্থ ফিল্ড সাউথ। এই দুটো প্রকল্পে এলপিজি উৎপাদন ক্ষমতা ওরা একটা লক্ষ্যমাত্রা ধারণ করেছিল। নর্থ ফিল্ড ক্ষেত্রে নর্থ ফিল্ড ইস্টে এই সম্প্রসারণ প্রকল্পটি তার প্রথম ধাপ তারা ধরে নিয়েছিল 2026-এর মাঝামাঝি সময় থেকে উৎপাদন শুরু করত, এবং এই প্রকল্প থেকে প্রতিদিন প্রায় 11,000 টন এলপিজি উৎপাদন হতো বা হওয়ার সম্ভাবনা ছিল। এবং এলএনজি বার্ষিক উৎপাদন ক্ষমতা বর্তমানে 77 মিলিয়ন টন ছিল, তাকে বাড়িয়ে 110 মিলিয়ন টনে উন্নতি করার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছিল। প্রতিদিন প্রায় 2,60,000 ব্যারেল কনডেনসেট এবং 4,000 টন ইথেন উৎপাদিত হতো বা উৎপাদিত হবার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছিল। আর নর্থ ফিল্ড সাউথ এই সম্প্রসারণ ক্ষেত্রটি এটি দ্বিতীয় ধাপ ছিল তাদের, যার উৎপাদন ক্ষমতা ধরা হচ্ছিল 2028 থেকে শুরু হতো। এটাও ওই নর্থ ফিল্ড সাউথটাও অনেকটা নর্থ ফিল্ড ইস্টের মতোই তার উৎপাদন ক্ষমতা তারা আশা করছিল। এখন কাতারের মোট এলএনজি উৎপাদন ক্ষমতা 110 MTPA থেকে বাড়িয়ে তারা 126 মিলিয়ন টনে অর্থাৎ MTPA নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা ধার্য করেছিল। এই যে
এই অঞ্চল অর্থাৎ সাউথ পার্স আর নর্থর্ন ক্ষেত্রটি অর্থনৈতিক যে গুরুত্ব তা কতটা বিশ্বে, বিশেষ করে এশিয়ার অর্থনীতিতে, তা আমরা এইটুকুনি আলোচনা থেকেই বুঝতে পারলাম যে কতটা পরিমাণে এলপিজি গ্যাস এইখান থেকে বিশ্বের বাজারে সরবরাহ হয়, এইখানে কতটা উৎপাদন হওয়ার ক্ষমতা ছিল, কতটা সরবরাহ হতে পারত। তার ফলে এই রকম একটা গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ক্ষেত্র, তার উপর হামলার ফলে বিশ্ব অর্থনীতির ওপর নিশ্চিতভাবে একটা বড় প্রভাব পড়ছে। রয়টার্স বা আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলের বিমান হামলায় সাউথ পার্স ফিল্ডের সাথে যুক্ত বেশ কয়েকটি ইরানি জ্বালানি স্থাপনাকে লক্ষ্যবস্তু করে যে ইসরায়েল হামলা করেছিল, তাতে এই হামলার ফেজ 14 গ্যাস প্রসেসিং যে সুবিধাটি ছিল তাতে আগুন লেগে যায়, যার ফলে প্রতিদিন প্রায় 1,20,00,000 ঘনমিটার গ্যাস উৎপাদনকারী একটি অংশ অফশোর প্ল্যাটফর্ম বন্ধ করে দিতে হয়েছে। ইরানের পেট্রোলিয়াম মন্ত্রক জানিয়েছে তেহরানের একটি জ্বালানি ডিপো শোধনাগারও ইসরায়েলের হামলা হয়েছে এবং পাশাপাশি বুশেহর প্রদেশের ফাজার এ জম গ্যাস রিফাইনারিতে মিসাইল হামলার ফলে অগ্নিকাণ্ড সৃষ্টি হয়েছে বা অগ্নিকাণ্ড হয়, যা সাউথ পার্সের সঙ্গে যুক্ত আরও একটি অন্যতম প্রধান প্রসেসিং হাব। ইসরায়েলি হামলার জবাবে আমি আগেও বলেছি ইরান মধ্যপ্রাচ্য জুড়ে ব্যাপক পাল্টা হামলা করেছে, যেমন কাতারের রাসলাফানে ইরানের কাতারের প্রধান এলএনজি হাব যেটা রাসলাথান শিল্পনগরী, সেখানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার ফলে সেখানে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এছাড়া উপসাগরের অন্যান্য দেশসমূহ যেমন ইউএই, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, সৌদি আরব, এইসব জায়গার জ্বালানি ইনফ্রাস্ট্রাকচার আগেও বলেছি সেখানে এবং তৈল শোধনাগারগুলিতে আক্রমণ করেছে, ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করেছে। সৌদি আরবের আগেই বলেছি ইয়ানুর শোধনাগার আর ওদের যে কুয়েতের মিনা আবদুল্লাহ শোধনাগার, এখানে তারা হামলার শিকার হয়েছে। এখন এই হামলার ফলে, এই ক্ষয়ক্ষতির ফলে জ্বালানি কর্মকর্তারা সতর্ক করছেন যে সংঘাতে পরিস্থিতির ওপর ভিত্তি করে যে স্বাভাবিক শিপিং ও শিডিউল ফিরিয়ে আনতে বা এই অবকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচারগুলিকে আবার পুনর্নির্মাণ করতে প্রায় কয়েক সপ্তাহ এমনকি কয়েক মাস লেগে যেতে পারে। এইটা একটি বিস্তৃত অর্থাৎ লং টার্ম একটি জ্বালানি যুদ্ধের ঝুঁকি। এই হামলাগুলো পারস্য উপসাগরীয় অঞ্চলে জ্বালানি অবকাঠামোর একটি নতুন যুদ্ধক্ষেত্র পরিণত হওয়ার আশঙ্কা বৃদ্ধি করেছে। এই আক্রমণের ফলে বিশ্ব জ্বালানি বাজারে কি প্রতিক্রিয়া হয়েছে না, এই হামলার প্রভাবে দ্রুত জ্বালানির বাজারে ছড়িয়ে পড়েছে এবং এর ব্যাপক আঘাতের ব্রেন্ট ক্রুড যে দাম তার প্রতি ব্যারেল আশা করা হচ্ছিল যে 100 পেরিয়ে যাবে, কিন্তু তা আজকেরই এখনই 108-এর ওপর 108-10-এর ওপরে উঠে গেছে এবং আশা করা হচ্ছে এইভাবে যুদ্ধ যদি চলতে থাকে তা 200 তারও বেশি ডলারের ওপর উঠে যেতে পারে। কারণ এর ফলে বিশ্ববাজারে বিশ্ব অর্থনীতির এক অস্বাভাবিক পরিস্থিতি লক্ষ্য করা যাবে বা উদ্ভব হবে। এই যে আক্রমণ হলো, এই যে অবকাঠামো অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার, অয়েল ইনফ্রাস্ট্রাকচারগুলোতে হামলা, এই যুদ্ধের কিন্তু উদ্দেশ্য এটা ছিল না। এই ইরানের ওপর যে হামলা করেছিল আমেরিকা বা ইসরায়েল, তাদের মূল উদ্দেশ্য কী ছিল? মূল উদ্দেশ্য ছিল ইরানের রেজিম পরিবর্তন, অর্থাৎ শাসন ব্যবস্থা পরিবর্তন, এবং তারা যাতে পারমাণবিক শক্তিধর দেশ না হতে পারে তার জন্য পারমাণবিক অবকাঠামো ইনফ্রাস্ট্রাকচারগুলোকে নষ্ট করা। কিন্তু তার পরিবর্তে ইসরায়েল যে হঠাৎ করে এই অয়েল ইনফ্রাস্ট্রাকচার এবং এই যে জ্বালানি অবকাঠামোর ওপর যে আক্রমণ করে বসলো, এটা আমেরিকা এবং ইসরায়েলকে অনেকটা একঘরে করে দিয়েছে। সঙ্গে সঙ্গে এই একঘরে হয়ে যাওয়ার পর ডোনাল্ড ট্রাম্প এর দায়ভার নিজের গা থেকে ঝেড়ে দেওয়ার যে একটা চেষ্টা করছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল মিডিয়াতে বলেছে, জানিয়েছে ইরানি সাউথ গ্যাস ফিল্ডে যে আক্রমণ, ইসরায়েলে হামলার যে পরিকল্পনা, এ সম্পর্কে আমরা জানতামই না, আমেরিকা অবগতই ছিল না। তিনি বলছে ইউএস ডিড নট নো অ্যাবাউট দ্যাট। ইসরায়েল আউট অফ অ্যাঙ্গার ফর হোয়াট হ্যাজ টেকেন
place in the Middle East has violently lashed out at a major facility known as South Pars gas field in Iran. বলছে মধ্যপ্রাচ্যে যা ঘটেছে তা ইসরায়েলের রাগের বা ক্ষোভের থেকে, এই যে মধ্যপ্রাচ্যে এই যে ঘটনাগুলো ঘটছে তার ক্ষোভের পরিপ্রেক্ষিতে ইসরায়েল এই সাউথ পার্স গ্যাস ক্ষেত্রটি আক্রমণ করে ফেলেছে। ইসরায়েল এই রকম আক্রমণ আর করবে না। নো মোর অ্যাটাকস উইল বি মেড বাই ইসরায়েল। এটা দিতে, এই কথা বলতে ট্রুথ সোশ্যাল মিডিয়াতে বাধ্য হচ্ছে। কেন? এই যে বিশ্ব অর্থনীতির একজন আজকের এই অবস্থা, তার জন্য সবাই ইউরোপিয়ান কান্ট্রিগুলো অ্যাজ ওয়েল অ্যাজ সমস্ত গোটা বিশ্ব আজকের দায়ী করছে কাকে না? আমেরিকা এবং ইসরায়েলকে, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পকে। গ্যাস তেলের দামে যে অস্বাভাবিক বৃদ্ধি, চরম সংকেতের যে সম্ভাবনা, এই আলোচনা থেকে আমরা মোটামুটি বুঝতে পারলাম। এবার সম্ভাব্য যে সরবরাহ সংকট, এই আশঙ্কায় প্রাকৃতিক গ্যাসের দাম বেড়ে গেছে, অর্থাৎ সকলেই ব্যবসায়ীরা বাড়িয়ে দিয়েছে অলরেডি। বিশ্লেষকরা সতর্ক করছে যে উপসাগরীয় অঞ্চলে উৎপাদন ক্ষতির অব্যাহত থাকলে জ্বালানির দাম আরও বহুগুণ বেড়ে যাবে এবং এলএনজি সরবরাহ সংকট দেখা দেবে। আঞ্চলিক নিরাপত্তা উদ্বেগের কারণে কাতারে এনার্জি সাময়িকভাবে এলএনজি উৎপাদন বন্ধ রেখেছে। অর্থাৎ কাতার এনার্জি যে এরা সাময়িকভাবে কী করেছে না, এই উৎপাদন প্রোডাকশন বন্ধ রেখেছে আক্রমণের ফলে। এতে পরিস্থিতি আরও অবনতি হচ্ছে। কাতার বিশ্বের মোট, আমি আগেই বলেছি, এলএনজি রপ্তানির প্রায় 1/5 নিয়ন্ত্রণ করে। তাই এই পদক্ষেপটি ইউরোপ এবং রাশিয়ার মতো জ্বালানি নির্ভর দেশগুলির মারাত্মক উদ্বেগের কারণ হতে পারে, যারা উপসাগরীয় গ্যাসের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। এই আক্রমণের ফলে বিশ্ববাজারে গ্যাসের দাম এক লাফে অনেকটা বেড়ে গেছে এবং এশিয়ার বেঞ্চমার্ক প্রাইস ইতিমধ্যে 39% বৃদ্ধি পেয়েছে, যা ভারতের আমদানির খরচ বাড়িয়ে দিয়েছে। আমি আগেও বলেছি আমার প্রতিবেদনে, ভারত হচ্ছে আমদানিকৃত দ্রব্যের ওপর অর্থাৎ আমদানি নির্ভর দেশ। তার ফলে তার প্রতিটা জিনিস, আমদানি দ্রব্যের মূল্য বৃদ্ধি পেলে প্রতিটা জিনিসের দাম বাড়বে। পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাস, তার দাম সরাসরি প্রভাবিত হবে। তার পরিবহন খরচ এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সরাসরি বৃদ্ধি পাবে, যা সাধারণ মানুষের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করবে। এছাড়া সার উৎপাদন, ভারতের ইউরিয়া সার কারখানাগুলিতে কাঁচামাল হিসেবে মূলত আমরা এই এলএনজির ওপর নির্ভরশীল। এর সরবরাহ কমলে সারের উৎপাদন ব্যাহত হবে, কৃষকদের ওপর বিরূপ প্রতিক্রিয়া হবে এবং খাদ্য নিরাপত্তার ঝুঁকি তৈরি হবে। আমি আমার আরেকটি প্রতিবেদনে এই এলএনজির এই যে সার উৎপাদন, এই মধ্যপ্রাচ্যের ওপর নির্ভরশীল আমরা, সার উৎপাদন ও সারের সমস্ত ক্ষেত্রে এলএনজি উৎপাদনকারী দেশগুলির আশেপাশেই সার উৎপাদন, সার প্রোডাকশন ইউনিটগুলো রয়েছে। অর্থাৎ ভারতের সার আমদানির ক্ষেত্রেও, সারের আমদানিও তার উপরও প্রভাব পড়বে। এছাড়া বিদ্যুৎ কেন্দ্র, স্টিল, ইস্পাত শিল্পের মতো ভারী কলকারখানাগুলোতেও গ্যাসের যোগান কমে যাওয়ায় উৎপাদন হ্রাস পেতে পারে, লোডশেডিং বৃদ্ধি পেতে পারে, এবং লোডশেডিংয়ের সম্ভাবনা তৈরি হতে পারে। পেট্রোনেটের এলএনজি চুক্তি অর্থাৎ ভারতের সঙ্গে কাতারের 2048 সাল পর্যন্ত একটা বার্ষিক, মানে প্রতি বছর 7.5 মিলিয়ন টন গ্যাস আমদানির ওপর $78 বিলিয়ন একটা লং টার্ম অর্থাৎ দীর্ঘমেয়াদী চুক্তি করা ছিল। রাস লাফানের এই ক্ষয়ক্ষতি, অর্থাৎ এই যে ইরানের আক্রমণের ফলে রাস লাফান শিল্পনগরীর ক্ষয়ক্ষতির ফলে এই চুক্তির বাস্তবায়নকে অনিশ্চিত করে তুলতে পারে। এছাড়া ভারত 2030 সালের মধ্যে মোট জ্বালানি ব্যবহার গ্যাসের অংশ 6% থেকে বাড়িয়ে 15% করার লক্ষ্যমাত্রা ধার্য করেছিল, সেটাও বাধাপ্রাপ্ত হতে পারে, বড় রকমের ধাক্কা খেতে পারে। সুতরাং বিশ্বের বৃহত্তম গ্যাস ক্ষেত্র আক্রান্ত হওয়ার ফলে গ্যাস ও তেলের দামের যে অস্বাভাবিক বৃদ্ধি ও চরম সংকটের সম্ভাবনার প্রবল, তা আমরা এই আলোচনা থেকে বুঝতে সক্ষম হলাম। আশা করি আমার এই তথ্যভিত্তিক বিশ্লেষণ বাঙালি তথা বাঙালি যুব সমাজকে উপকৃত করবে এবং
তাদের বিভিন্ন পরীক্ষায় এই আমার তথ্যভিত্তিক যে প্রতিবেদনগুলি এগুলো নিশ্চিতভাবে উপকার বা উপকৃত করবে। প্রতিবেদনগুলি যদি ভালো লাগে প্লিজ অনুগ্রহপূর্বক আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন, তৎসহ এটিকে একটি লাইক করুন। ধন্যবাদ, নমস্কার।